ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, এমনটা নয় যে আমরা সবসময় ভালো থাকি বা সুস্থ থাকি। মাঝে মধ্যে বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, তাই না? কেন আমরা অসুস্থ হয়ে পড়ি, আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তাহলে কেন আমরা অসুস্থ হয়ে পড়ি? প্রথমেই আমি আসছি, স্বাস্থ্য কাকে বলে? হোয়াট ইজ হেলথ? সম্পূর্ণ শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থতা বা রোগবিহীন অবস্থা, তাকেই আমরা স্বাস্থ্য বলি। কেমন? কথাই আছে যে স্বাস্থ্যবান ব্যক্তি সব কাজ সঠিকভাবে, সদর্থকভাবে, সুষ্ঠুভাবে পালন করতে পারে। জীবনের প্রতিটা মুহূর্ত সে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। সে অধিক কর্মদক্ষ হয়, কার্যক্ষম হয় এবং দীর্ঘায়ু হয়। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ আর কিছু নেই। এখন এই স্বাস্থ্য কোনো না কোনো কারণে তার মধ্যে বিঘ্নতা দেখা দিতে পারে, মানে স্বাস্থ্যের হানি ঘটতে পারে। স্বাস্থ্যের হানি, স্বাস্থ্যের হানি হচ্ছে গিয়ে স্বাস্থ্যের ঠিক বিপরীত অবস্থা, এবং এর প্রধান কারণ হচ্ছে গিয়ে, কি বলতে পারবে রাজদীপ? বলো তো দেখি। হ্যাঁ স্যার, স্বাস্থ্যহানির প্রধান কারণ হলো রোগ। ঠিক বলেছো তুমি, বসো। তাহলে স্বাস্থ্যহানির প্রধান কারণ হচ্ছে গিয়ে রোগ। রোগ এই শব্দটি এসেছে ইংরেজি শব্দ ডিজিজ থেকে। ডিজ ইজ, ইজ মানে হচ্ছে গিয়ে স্বস্তি, ডিজিজ স্বস্তির অভাব মানে হচ্ছে গিয়ে আরামের অভাব। আমরা যখন অস্বস্তি বোধ করি, তার মানে আমাদের মধ্যে কিছু রোগ হয়েছে বলে বা কোনো রোগের কারণ দেখা দিয়েছে বলে আমরা মনে করতে পারি। এবার আমি আসছি রোগ, তার সংজ্ঞা। রোগকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? দেহের গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা, যা
কিছু লক্ষণ দ্বারা প্রকাশিত হয় তাকেই আমরা রোগ বলবো। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো তোমাদের খাতায়? গুড। এবার রোগ প্রধানত মানব দেহে দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি শারীরিক রোগ, আর একটা হচ্ছে গিয়ে মানসিক রোগ। স্যার, সেই মানসিক রোগটা কি? ঠিক আছে, বসো, আমি বলছি। মানসিক রোগ হচ্ছে গিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থা। ব্যক্তি যখন তার নিজের দেহের সঙ্গে এবং পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে না, তখন মানসিক রোগ দেখা দেয়। উদাহরণস্বরূপ বিষণ্ণতা বা ডিপ্রেশন অথবা উন্মত্ততা। আমাদের দেহ নানা ধরনের কলা দ্বারা সৃষ্ট। এই কলাগুলি বিভিন্ন তন্ত্র, অঙ্গতন্ত্র গঠন করেছে এবং এই অঙ্গতন্ত্রগুলি আমাদের দেহের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। যদি কোনো কারণে এই অঙ্গতন্ত্রের কাজের ব্যাঘাত ঘটে বা বিঘ্ন ঘটে, তখন কিছু লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। এই লক্ষণ বা উপসর্গগুলি নির্দিষ্ট নির্দিষ্ট রোগকে চিহ্নিত করে দেয়। এখন বলতে পারো যে আমরা এই লক্ষণ দেখে নিশ্চয়ই তাহলে রোগ চিনে নিতে পারি? না, এমনটা হয় না। আমরা এই লক্ষণগুলি দেখে নির্দিষ্ট কোন রোগের জন্য এই লক্ষণগুলি তা আমরা বলতে পারবো না। একমাত্র ডাক্তারবাবুরাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই রোগকে চিহ্নিত করতে পারেন। এবার রোগের স্থায়িত্বের ভিত্তিতে আমরা রোগকে দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে রোগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। তোমরা সঙ্গে সঙ্গে লিখে নাও। স্যার কি কি বলছি আমি। একটা হচ্ছে গিয়ে সংকটাপন্ন রোগ, অপরটি হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী রোগ। তোমরা সবাই লিখে নিয়েছো? এবার সংকটাপন্ন রোগ বলতে আমরা কি বুঝি? সংকটাপন্ন রোগ, যাকে ইংরেজিতে অ্যাকিউট ডিজিজও বলা হয়, এই রোগগুলি স্বল্পমেয়াদী হয়, বেশি দিন স্থায়ী হয় না, কয়েকদিন থেকে সপ্তাহখানেক পর্যন্ত স্থায়ী হয়। যেমন সাধারণ ঠান্ডা লাগা, পেটের রোগ, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি। এবার হচ্ছে গিয়ে ক্রনিক ডিজিজ, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ। ক্রনিক ডিজিজ, এই রোগগুলি দীর্ঘমেয়াদী, এরা মাসখানেক, বছর, এমনকি সারা জীবনব্যাপীও স্থায়ী হতে পারে। যেমন ডায়াবেটিস বা মধুমেহ, আর্থ্রাইটিস এক ধরনের বাতরোগ, ইত্যাদি। এবার রোগের উৎসের ভিত্তিতে তার কারণগুলিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে রোগের উৎস অনুসারে রোগকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে গিয়ে অন্তস্থ কারণ,
অপরটি হচ্ছে গিয়ে বহিস্থ কারণ। স্যার অন্তস্থ কারণগুলি কি কি? বলছি, বসো। অন্তস্থ কারণ যদি রোগের কারণগুলি ব্যক্তির দেহের ভেতরেই থাকে, আভ্যন্তরীণ, তাহলে সেগুলোকে অন্তস্থ কারণ বলা যায়। যেমন কয়েকটির উদাহরণ আমি দিচ্ছি। পুষ্টির অভাব, খাদ্যের প্রয়োজনীয় উপাদানগুলি যদি সঠিক পরিমাণে না থাকে, যেমন আমিষ, শর্করা, স্নেহজাতীয় পদার্থ, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ পদার্থ বা মিনারেলস, জল, এগুলো যদি সঠিক পরিমাণে শরীরে না নেওয়া হয়, তখন অপুষ্টিজনিত রোগ দেখা দিতে পারে। এছাড়া হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, এরপর হচ্ছে গিয়ে যকৃৎ, এই যে অঙ্গগুলি আছে আমাদের, এগুলোর যদি গঠনগত কোনো ত্রুটি থাকে, তখন নানা রকম রোগ দেখা দিতে পারে। যেমন হার্ট অ্যাটাক হতে পারে, ফুসফুসের কার্যকারিতা যদি কমে যায়, শ্বাস প্রশ্বাসের রোগ দেখা দিতে পারে ইত্যাদি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এরপরে আছে হরমোনের, আমাদের দেহে রাসায়নিক পদার্থ হরমোন, যা দেহের বৃদ্ধিতে এবং দেহের গঠনগত দিক দিয়ে বিশেষ ভূমিকা পালন করে। এবং এই হরমোনের ভারসাম্য যদি বিঘ্নিত হয় কোনো কারণে, তাহলেও নানা রোগ দেখা দিতে পারে, যেমন অতিকায়ত্ব, বামনত্ব ইত্যাদি। এছাড়া আমাদের দেহের নিজস্ব অনাক্রম্যতন্ত্র, তার অক্ষমতা, কাজ করার অক্ষমতা, যদি ঠিকমতো তা কাজ না করে, তখন দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে সে ধ্বংস করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। এগুলো হচ্ছে মোটামুটি কয়েকটি কারণ। এবার বহিস্থ কারণে দিকে আমরা আসছি। বহিস্থ কারণগুলি কি কি? বহিস্থ কারণগুলি কি কি? বহিস্থ কারণের মধ্যে প্রথমেই আসছি প্যাথোজেন। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে প্যাথোজেন কি? হ্যাঁ স্যার, রোগ সৃষ্টিকারী আণবিক জীবদের বলা হয় প্যাথোজেন। খুব সুন্দর বলেছ। প্রথম 1 নাম্বার হচ্ছে গিয়ে প্যাথোজেন। রোগ সৃষ্টিকারী আণুবীক্ষণিক জীবদেরকে, অণুজীবদেরকে বলা হয় প্যাথোজেন। এদের মধ্যে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, আদ্য প্রাণী, কৃমি ইত্যাদি। এরা কেমন? এরপরে বহিস্থ কারণের মধ্যে দ্বিতীয় কারণটা হতে পারে পরিবেশ দূষক। যেমন শিল্প, কলকারখানার থেকে নির্গত দূষিত রাসায়নিক পদার্থ, তার দ্বারা নানা ধরনের রোগ সৃষ্টি হয়। এছাড়া ভারী ধাতু, যেমন পারদ, সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ইত্যাদি ধাতুর কারণেও নানা ধরনের রোগ সৃষ্টি হয়। এরপরে আছে পুষ্টির অভাব। বাহ্যিকভাবেও পুষ্টি দ্রব্য যদি আমরা গ্রহণ করার ক্ষেত্রে সঠিক পরিমাণ বজায় না রাখতে পারি, মানে সুষম আহার যদি আমরা গ্রহণ না করি, তাহলেও আমাদের নানা ধরনের রোগ দেখা দিতে পারে। যেমন রিকেট, ম্যারাসমাস, কোয়াশিয়াকার এগুলি হতে পারে। এরপরে আরেকটা কারণ আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে মদ, তামাক, মাদকদ্রব্য ইত্যাদির সেবনের ফলে ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে, যা সারা জীবনব্যাপী
ব্যক্তির ক্ষেত্রে স্থায়ী হয়ে থাকে। এইগুলো আমাদের বহিস্তব কারণগুলি। এবার আমি আসছি রোগের প্রকারভেদ, টাইপ। রোগের প্রকারভেদ। রোগের প্রকারভেদ, রোগকে দু প্রকারে ভাগ করা যায়। একটি হচ্ছে গিয়ে জন্মগত রোগ, তাহলে প্রথমটি আমি লিখছি জন্মগত। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে, কে বলতে পারবে? বলো তো দেখি তুমি। স্যার অর্জিত। খুব সুন্দর বলেছ। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে অর্জিত রোগ। প্রথমটি জন্মগত রোগ, এটা মূলত জিন ঘটিত রোগ, যা কিনা পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয় বংশ পরম্পরায়। এগুলি সহজে সারে না। যেমন মায়োপিয়া, দৃষ্টিশক্তির ক্ষেত্রে অন্তরায়, দূরদৃষ্টির ক্ষেত্রে, দূরের দৃষ্টির ক্ষেত্রে অন্তরায় হয়। হিমোফিলিয়া, বর্ণান্ধতা ইত্যাদি। জন্মগত রোগগুলিকে যেহেতু আমরা সহজে সারিয়ে তুলতে পারি না, কিন্তু অন্য প্রকার রোগ, অর্জিত রোগ, ব্যক্তি জন্মের পরে অর্জন করে বা সৃষ্টি হয়। একে আবার আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। প্রথমটি হচ্ছে গিয়ে সংক্রামক রোগ। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে অসংক্রামক রোগ। লিখেছো তোমরা? কেউ কি বলতে পারো সংক্রামক রোগ কাকে বলে? স্যার, যে সব রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সহজে সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে। খুব ভালো, খুব সুন্দর। সংক্রামক রোগ হচ্ছে গিয়ে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে রোগগুলি ছড়িয়ে যায়, পরিবাহিত হয়। এই রোগগুলি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, পরিবাহিত হয়ে পড়ে। এগুলো আমরা পরে আসছি, আমি আলোচনা করব। অসংক্রামক রোগগুলি হচ্ছে যে সকল রোগগুলি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে না, সেগুলি হচ্ছে গিয়ে অসংক্রামক রোগ। প্রথমেই সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগের মধ্যে ডিফারেন্সটা আমরা জেনে গেলাম, পার্থক্যটা আমরা জেনে গেলাম। এবার অসংক্রামক রোগগুলি কি কি? অসংক্রামক রোগগুলি অভাবজনিত কারণে, অভাবজনিত কারণে বলতে পুষ্টির অভাব, খাদ্যের প্রয়োজনীয় উপাদানগুলি সঠিক মাত্রায় না থাকলে, মানে প্রয়োজনীয় সুষম খাদ্যের অভাবের ফলেই হয়ে থাকে। তারপরে আছে ক্ষয়জনিত, বার্ধক্যজনিত কারণে কিছু রোগ দেখা দেয়। অস্টিওপোরোসিস একটা উদাহরণ, হাড়গুলি ক্ষয় হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়। তারপরে আছে অ্যালার্জি, শরীরে বাইরে থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা খাদ্য পদার্থ যেগুলি আমাদের শরীরে প্রবেশ করলে পরে প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখা দেয় কিছু লক্ষণের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে, ওগুলোকে আমরা অ্যালার্জি বলে থাকি। অ্যালার্জি। ক্যান্সার, দেহের কোষ ও কলার অস্বাভাবিক বৃদ্ধি, অনিয়ন্ত্রিত বৃদ্ধি, তার একটা রূপ হচ্ছে গিয়ে ক্যান্সার, খুব ভয়ঙ্কর রোগ। বিপাকজনিত ত্রুটি, আমাদের দেহে কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়া অহরহ চলছে, উপচিতিমূলক, অপচিতিমূলক। এই বিপাক ক্রিয়ার যদি কোনো ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি হয়, সঠিকভাবে না চলে, তাহলেও রোগ দেখা দিতে পারে। এবার আমরা চলে আসছি সংক্রামক রোগগুলিতে। সংক্রামক রোগ তোমরা লিখে নাও খাতায়। সংক্রামক রোগগুলি বিভিন্ন ধরনের হয়, যেমন কয়েকটার আমি উদাহরণ দিচ্ছি। 1 নম্বর, ভাইরাস ঘটিত জন্ডিস। এই রোগটি
হেপাটাইটিস ভাইরাস দ্বারা সৃষ্ট। এই রোগটি জল, খাদ্য ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে যেমন হচ্ছে গিয়ে কলেরা। কলেরা পেটের রোগ, জলবাহিত, খাদ্যবাহিত, এবং মাছি যখন কোনো আক্রান্ত ব্যক্তির মলে বসে এবং সেই মাছি গিয়ে যখন সুস্থ ব্যক্তির খাবার দাবারে গিয়ে বসে, তার দ্বারা এটি প্রবাহিত হয় কলেরা। 3 নম্বর হচ্ছে গিয়ে ছত্রাক ঘটিত দাঁত। 4 নম্বর হচ্ছে গিয়ে আদ্যপ্রাণী ঘটিত আমাশয়। 5 নম্বর কৃমি ঘটিত ফাইলেরিয়া। ইত্যাদি। তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারলে সংক্রামক রোগগুলি কি কি। কয়েকটা উদাহরণ আমি দিলাম, কিভাবে তারা ছড়ায় তাও আমি বললাম। এবার আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপিংস দেখাবো, যেখানে তোমরা বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুদের দেখতে কেমন হয়, কিভাবে তারা সংক্রমণ ঘটায়, এগুলো তোমরা দেখতে পারবে। ভালো করে লক্ষ্য করো। প্রথমেই তোমরা দেখছো প্যাথোজেন, রোগ সৃষ্টিকারী জীবাণুদেরকে প্যাথোজেন বলে। কিভাবে তারা ছড়িয়ে পড়ে। তারপর তোমরা দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী, ছত্রাক, এরা দেখতে কেমন হয় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, অনেক বিবর্ধিত করার পরেই তাদেরকে দেখা যায়। তারা আমাদের দেহে প্রবেশ করার পরে আমাদের দেহে সংক্রমণ ঘটায়। কি কি রোগ ঘটায় দেখো, টাইফয়েড, কলেরা, আমাশয় ইত্যাদি। এবং এরা এত ছোট, কয়েক গুণ বিবর্ধিত করতে লাগে, বড় করে দেখতে লাগে আমাদের। তারপর দেখো এরা আমাদের কোষের ভেতর প্রবেশ করে বংশবৃদ্ধি করে, প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, সংখ্যায় বৃদ্ধি পায়, এবং তারা তারপরে আমাদের রক্ত বাহিকার মধ্যে প্রবেশ করে রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। বিভিন্ন রোগগুলিকে দেখানো হচ্ছে এইডস, মাম্পস ইত্যাদি। ছত্রাক ঘটিত রোগ, যা ময়লা, পোশাক আশাক এবং আসবাবপত্রের মাধ্যমে ছড়ায়। যেমন অ্যাক্লিস ফুট একটা রোগ, চর্মঘটিত রোগ দেখা যাচ্ছে। তারপর দেখো আসবাবপত্রের মাধ্যমে কিভাবে ছড়ায়। অপরিচ্ছন্ন আসবাবপত্র থেকে ছত্রাকঘটিত রোগ বেশি ছড়ায়। ক্যান্সার এবং এইডস, মারাত্মক সব রোগগুলি। প্রোটিস্ট, আদ্যপ্রাণী, এটা এককোষী হয়। অ্যামিবিক ডিসেন্ট্রি আমাশয় সৃষ্টি করে। এন্টামিবা হিস্টোলাইটিকা পরজীবীটি নাম। মশা বাহক হিসাবে কাজ করে, রোগের জীবাণু বহন করে নিয়ে যায়। ম্যালেরিয়া সৃষ্টি করে, প্লাজমোডিয়াম ভাইভাক্স নামক জীবাণুটি সে বহন করে। আমরা পরবর্তী অংশে আসছি, সেটা হচ্ছে গিয়ে রোগ বিস্তারের মাধ্যম। খুব সংক্ষেপে আমি বলছি, রোগ বিস্তারের মাধ্যমগুলি হচ্ছে গিয়ে জল, বায়ু, মাটি, যৌন সংসর্গ, বাহক দ্বারা এবং ফোমাইটজাত মানে রোগীর ব্যবহৃত জামা কাপড়, বাসনপত্র ইত্যাদির দ্বারা। এছাড়া রোগ নিরাময় সম্পর্কে আমি অল্প কয়েকটা কথা বলছি। রোগ নিরাময় দুভাবে করা যায়। একটা হচ্ছে ঔষধ প্রয়োগের মাধ্যমে রোগের চিকিৎসা। বিভিন্ন অ্যান্টিবায়োটিক ঔষধ আছে, ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় রোগগুলিকে আমরা দমন করতে পারি, কিন্তু ভাইরাস জাতীয় রোগকে আমরা দমন করতে পারি না। ভাইরাসের জন্য ইন্টারফেরন ইনজেকশন, অ্যামিটিডাইন ঔষধ, রেমেটিডাইন ঔষধ ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি।
এছাড়া আরেকটা হচ্ছে গিয়ে আমাদের দেহের বিশেষ একটা ব্যবস্থা আছে, অনাক্রম্য ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে রোগের জীবাণু দেহে প্রবিষ্ট হওয়ার পরেই তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা হয় এবং রোগকে ধ্বংস করা, রোগের জীবাণুগুলিকে ধ্বংস করে দেওয়া হয়। এই জন্য ম্যাক্রোফাজ নামক কোষ আছে, লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট নামক কোষগুলি আছে। এরা রোগ জীবাণুকে একত্রিত করে তারপর তাকে গ্রাস করার মাধ্যমে ধ্বংস করে ফেলে। এছাড়াও আমরা বাইরে থেকে টিকাকরণের মাধ্যমেও আমাদের অনাক্রম্য ব্যবস্থাকে আরও শক্তিশালী, আরও জোরদার করতে পারি। আর স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে মানে আমরা নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং পোশাক পরিচ্ছদ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমাদের আশপাশে যদি আবর্জনা মুক্ত থাকে, তাহলে আমরা খুব সহজেই রোগকে দূরে সরিয়ে রাখতে পারি। আজকে এই পর্যন্তই, আগামী দিন আমরা আবার দেখা করব। ধন্যবাদ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। এই যে সমীকরণ শব্দটি আমরা লিখলাম, এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, ঠিক কিনা বলো? হ্যাঁ, কারণ আমরা ক্লাস 8-এ সমীকরণ করেছি। এখন আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আলোচনা করা শুরু করার আগে আমরা আরেকবার একটু জেনে নেব সমীকরণ কি এবং চলরাশি বলতে আমরা কি বুঝি।